আচ্ছা, এখন থেকে রেকর্ড হচ্ছে। আচ্ছা, স্লাইড শেয়ার আসছে? স্লাইড শেয়ার হয়েছে? জি ম্যাম আসছে। জি ম্যাডাম আসছে। আচ্ছা, আমাদের লেকচার ছিল পলিমরফিজম। সো আগে পলিমরফিজম কি সেটা একটু বলি। আমরা একদম আপনাদের যদি মনে থাকে লেকচার 1-এ একদম বেসিকটা যেখানে আমরা বলছিলাম সেখানে পলিমরফিজম কি একটু বলা হয়েছিল। তো আমি একটু রিকল করতেছি সেই মেমোরিটা। পলিমরফিজম হচ্ছে পলি মানে অনেক, হ্যাঁ, আর মরফিজম মানে হচ্ছে যার অনেক রূপ আছে। তো পলিমরফিজমের টোটাল মানে দাঁড়ালো যে যখন একই জিনিস বিভিন্ন রূপে আমরা দেখতে পাই তখন সেটাকে বলা হয়, সেই প্রপার্টিসটা হচ্ছে পলিমরফিজম। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই ধরনের সুবিধা আছে যে এখানে একই জিনিসকে আমরা ডিফারেন্ট চেহারায় দেখতে পারি, বা একই জিনিস ডিফারেন্ট ভাবে আমাদেরকে সুবিধা দিতে পারে যখন যেরকম দরকার। তো সেই রকম এনভায়রনমেন্ট আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা আজকে দেখব। সো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে what is polymorphism. Polymorphism is the ability of an object to take on many forms. অবজেক্ট যখন বিভিন্ন চেহারায় আমাদের সামনে আসে তখন আমরা বলতে পারি এটা পলিমরফিজম দেখাচ্ছে আমাদেরকে, বা এরকম অবশ্য তৈরি করতে হবে আমাদেরকে। তো পলিমরফিজম তৈরি করার জন্য মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটা অবজেক্ট যদি পলিমরফিজম প্রপার্টিজ বা ফিচার অ্যাচিভ করতে চায় তাহলে তার দুইটা দুই ভাবে এটা করা যায়। একটা হচ্ছে ওভাররাইডিং আর একটা হচ্ছে ওভারলোডিং। সো ওভাররাইডিং অলরেডি আমরা দেখে ফেলেছি গত ক্লাসে, কিন্তু আমরা বুঝি নাই যে এটা ওভাররাইডিং। আজকে আমরা বুঝবো এটা ক্লিয়ারলি যে ওভাররাইডিং করেছিলাম আমরা গত ক্লাসে। কিভাবে করেছিলাম সেটা আমি আবার রিপিট করবো আজকের ক্লাসে। তো এই যে আজকে ফার্স্টে শুরু করি ওভাররাইডিং, তারপরে আমরা যাব ওভারলোডিং এ। তো ওভাররাইডিং ও দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ভেরিয়েবল ওভাররাইডিং আর একটা হচ্ছে মেথড ওভাররাইডিং। দ্যাট মিন্স ফাংশনকে যদি ওভাররাইড করি তাহলে এটা হচ্ছে মেথড ওভাররাইডিং, আর ভেরিয়েবলকে যদি ওভাররাইড করি তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল ওভাররাইডিং। তো ভেরিয়েবল আসলে কি, আমরা জানি যে আমরা অবজেক্টের জন্য কিছু ফিচার্স বা ভেরিয়েবল, যেটা আমরা আসলে সি তে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল বুঝি, সেটা আসলে এখানে অ্যাট্রিবিউট বোঝায়, একটা অবজেক্টের অ্যাট্রিবিউট। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি। জাস্ট আমি আমরা যে গত ক্লাসে ওভাররাইডিং করেছিলাম সেই এক্সাম্পলটাই আমি এখানে রেখেছি, যাতে আমরা গত ক্লাসের সাথে একটা কোরিলেশন তৈরি করতে পারি। তো আমরা ফার্স্টে দেখি মেথড ওভাররাইডিং। মেথড মানে ফাংশন আর কি। তো যখন দুইটা মেথড একই নামের বাট তারা ডিফারেন্টলি আমাদেরকে ডিফারেন্ট বিহেভিয়ার দেয়, তখন এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। তো আমি আবার খেয়াল খেয়াল করে সবাই, যদি দুইটা মেথড একই নামের, এখন আমরা মনে করেন যে সি তে যখন আমরা ইউজার ডিফারেন্ট ফাংশন লিখতাম তখন আমরা কি করতাম, তখন আমরা হয় ডিফারেন্ট নামের লিখতাম, অথবা ফাংশনকে ডিফারেন্ট নামের লিখতাম, অথবা কি করতাম ফাংশনের নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হতো। মনে আছে আপনাদের? মনে আছে কিনা? ম্যাম সাইডটা একটু যদি ঝুম করে দেখানো হতো, একটু ঝাপসা খুব লাগতেছে? ছোট দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে ইয়ে বাড়ায় দিচ্ছি, স্ক্রিনের সাইজ বাড়ায় দিচ্ছি। এখন আরো বাড়াবো? জুম হয়েছে কিনা বলেন? ম্যাম খুব ছোট দেখা যাইতেছে এখনো। আমি আমি আমার পিডিএফ এর ইয়ে বাড়ায় দিলাম, তো জুম করলাম। এখন জি ম্যাম এখন দেখা যাইতেছে। আচ্ছা, তো আমরা সি তে এরকম পড়েছিলাম যে আমরা ফাংশন লিখতাম এবং ফাংশনের মধ্যে যদি সেম নামের ফাংশন হতো তাহলে সে চেক করতো যে নাম্বার অফ প্যারামিটার, মানে আমি ফাংশনের মধ্যে দিয়ে যা পাস করাচ্ছি তা সমান কিনা, ঠিক না? মনে আছে কিনা? যারা একটু একটু সি তো সবাই পড়ে আসছি আমরা জানি, এখানে কেউ সি সি এর সাথে সংযোগ নাই এমন কেউ নাই। তো এখন মনে করেন যে আমরা তখন কন্ট্রোল কি চেক করতো, যে ফাংশনের নাম ম্যাচ আছে কিনা, আর চেক করতো যে নাম্বার অফ প্যারামিটার মানে যা পাস করতেছি তার টাইপ ঠিক আছে কিনা এবং তার সংখ্যা ঠিক আছে কিনা। ধরেন অ্যাড নামে একটা ফাংশন যদি আমি করি, কিন্তু অ্যাড এর ভিতর দিয়ে আমি কি পাস করালাম, অ্যাড এর ভিতর দিয়ে আমি একটা ফ্লোট টাইপের আর্গুমেন্ট পাস করাইলাম। হ্যাঁ, আরেকটা অ্যাড নামের ফাংশন লিখলাম এবং সেখানে আমি দুইটা আর্গুমেন্ট পাঠাইলাম এক্স আর ওয়াই। হ্যাঁ, তাইলে কিন্তু এই দুটাকে সেম হিসেবে ধরে না। কেন ধরে না? কারণ সে নাম্বার অফ প্যারামিটার ম্যাচ পায়নি। হ্যাঁ, কন্ট্রোল নাম্বার অফ প্যারামিটারকে ম্যাচ পায়নি, সে ডিফারেন্ট টাইপের অথবা ডিফারেন্ট সংখ্যার প্যারামিটার পাইছে, যদিও ফাংশনের নাম সেম। এই জিনিসগুলো আমরা সি তে দেখে আসছি।
ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু অন্যভাবে দেখবো। এখানে হয়তোবা নামটা একটু চেঞ্জ হবে, এখানে প্রপার্টিসটার নাম ওভাররাইডিং ওভারলোডিং বলা হচ্ছে এখানে। এখন এখানে একটু কনফিউশন আসতে পারে, এই জন্য আমি ভালো মতো আবার বলতেছি যে ওভাররাইডিং মানে হচ্ছে আমার মেথডের নাম সেম থাকবে, দুইটা মেথড সেম নামেরই থাকবে, কিন্তু তাদের কাজ ডিফারেন্ট হবে। কেন তাদের কাজ ডিফারেন্ট হবে এটা আমরা এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। যেমন আমি গত ক্লাসে আমি একটা প্যারেন্ট ক্লাস করেছিলাম এবং একটা চাইল্ড ক্লাস করেছিলাম। প্যারেন্ট ক্লাসের ভিতরে আমি ইনিট নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। আপনাদের তো ঢোকাই শেষ হয় না এখন পর্যন্ত, আমি একসাথে আমি খালি অ্যাডমিট অল দিচ্ছি। আচ্ছা, এখন আমি কি করেছিলাম, ইডিট নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম এবং সেখানের মধ্যে আমি নেম এবং প্যারেন্টের ক্লাসের মধ্যে আমি প্যারেন্টের যে ইনিট ফাংশন সেখানে আমি নেম এবং স্যালারি পাস করেছি, আর সেলফ তো অলওয়েজ সব সময় থাকেই। আর চাইল্ড ক্লাসের ভিতরে আমি সেম ইনিট নামের ফাংশন আমি ক্রিয়েট করেছিলাম এবং সেখানে তিনটা আর্গুমেন্ট পাঠিয়েছিলাম, নেম স্যালারি এবং র্যাঙ্ক। মনে আছে কিনা? সেম জিনিসটাই আমি আবারও দেখাচ্ছি এখানে। তো যেটা আমি বুঝাতে চাইতেছি, এখানে দেখেন দুইটা ফাংশনের নাম সেম, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে পার্থক্য কোথায়? তাদের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নাম্বার অফ আর্গুমেন্টের মধ্যে। তাদের এখানে দুইটা আর্গুমেন্ট, এখানে তিনটা আর্গুমেন্ট, মানে এখানে দুইটা ভেরিয়েবল পাঠাইছি, এখানে তিনটা ভেরিয়েবল পাঠাইছি, কিন্তু ভেরিয়েবল গুলার সিমিলারিটিসও কিন্তু আছে। ঠিক আছে, এখন এখন ফাংশন আমার কন্ট্রোল কিভাবে এই জিনিসটাকে দেখতেছে। আমি যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি, আমি যখন অবজেক্ট ক্রিয়েট করলাম, ধরেন চাইল্ড ক্লাসের আন্ডারে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং সেই অবজেক্টের মধ্যে এটা চাইল্ড ক্লাসের অবজেক্ট কেন বুঝলাম, কারণ এখানে এমপ্লয়ি ইকুয়ালস টু চাইল্ড এর ভিতর দিয়ে আমি একটা যে কোনো কিছু পাস করাচ্ছি, কিন্তু চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি আমি, তার মানে এই ক্লাসটার আন্ডারে আমি অবজেক্ট ক্রিয়েট করছি। আমি একটু মার্কার দিয়ে বুঝাই। আমি এখন অবজেক্ট এই ক্লাসের ভিতরে ক্রিয়েট করছি, সো কল যাবে কোথায়? ফার্স্ট এই ক্লাসেই যাবে, যেহেতু ওর অবজেক্ট। কিন্তু তবুও যেহেতু ওর প্যারেন্ট হচ্ছে এই প্যারেন্ট ক্লাসটা, দ্যাটস ওয়াই এই চাইল্ডের প্যারেন্ট যেহেতু এই প্যারেন্ট ক্লাস, তাই এই প্যারেন্ট ক্লাসের প্রপার্টিজও সে অ্যাক্সেস করতে পারবে। তার মানে আমি বলতে পারি সোজা কথায় যে এই যে চাইল্ড, তার এই প্রপার্টিজ গুলো সে অ্যাক্সেস করতে পারবে বা আমাদেরকে দেখাতে পারবে, আবার এই যে এখানে যে নেম সেলার আছে এটাকেও সে দেখাতে পারবে। ঠিক আছে, তো এখন আমি এই চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে তার মধ্যে কিছু ভ্যালু পাঠালাম, মানে এই এক একটা অ্যাট্রিবিউটের আন্ডারে আমি করেসপন্ডিং কিছু ভ্যালু পাঠালাম। এখন এখানে এখন দেখেন চাইল্ড ক্লাসে যদি কল দিলাম, আমি এমপ্লয়ি 1 দিয়ে এই অবজেক্টটা দিয়ে আমি চাইল্ড ক্লাসে গেল কল, তারপরে আমি কি পেলাম, আমি এখানে ঢোকার পর দেখলাম যে এখানে আমি প্যারেন্ট ক্লাসকে কল করেছি। হ্যাঁ, প্যারেন্ট ক্লাসকে কল করেছি। এখন তাহলে কল যাবে কোথায়? প্যারেন্ট ক্লাসে, মানে সোজাসুজি এই জায়গায় কল চলে আসলো, যেহেতু আমি প্যারেন্ট ক্লাসকে কল করেছি। এখন এই কল এখানে আসার পর তার মানে সে কি অ্যাক্সেস করতে পারবে? নেম এবং স্যালারি। সে অ্যাক্সেস করতে পারতো না যদি না প্যারেন্ট হতো, যেহেতু প্যারেন্ট, সো প্যারেন্টের ইনফরমেশন গুলো সে অ্যাক্সেস করতে পারবে। তার মানে এই নেম এবং স্যালারিকে সে ফার্স্টে অ্যাক্সেস করতে পারবে এবং সে অ্যাক্সেসও এটাই করবে। দেখেন এখানে আউটপুটে কি আসছে, আমার আউটপুটে আসছে নাও আই এম ইনসাইড প্যারেন্ট ক্লাস, মানে আমার সে কলটা প্রথমে প্যারেন্ট ক্লাসে গেছে, কারণ আমি তো প্রথমে প্যারেন্ট ক্লাসকে কল করছি, তার নিজের ইনফরমেশনকে কল করি নাই আগে। যেহেতু আমি প্রথম স্টেটমেন্টেই প্যারেন্ট ক্লাসের কল পাইছি, তাই আমি প্যারেন্ট ক্লাসের কাছে গেলাম। প্যারেন্ট ক্লাসে যাওয়ার পর আমি প্যারেন্ট ক্লাসের নেম এবং স্যালারি এই দুটাকে পাইছি। তো এখানে আমি নেম এবং স্যালারি কিন্তু প্রথমে কি পাস করেছে? শাহরিয়ার আর 20। ঠিক আছে, তাইলে সে আমাকে কি দেখাই ফেললো? নেম দেখাইছে এবং স্যালারি দেখাইছে। ঠিক আছে, মানে যেহেতু প্যারেন্ট ক্লাসের ভিতর নেম স্যালারি ছিল, তাই সে নেম এবং স্যালারিকে আমাকে দেখাইছে। কিন্তু আসলে আমি পাস করেছিলাম কি? তিনটা আর্গুমেন্ট পাস করেছিলাম, বাট আমার ফাংশন কি তিনটা আর্গুমেন্ট নিছে? নেয়নি, কারণ আমার এখানকার ইনিট ফাংশন, মানে প্যারেন্টের যে ইনিট ফাংশন, সে আমাকে দুইটা আর্গুমেন্ট নেওয়ার ফ্যাসিলিটি দিচ্ছে। তার মানে এই মুহূর্তে এই প্যারেন্টের ইনিট ফাংশনটা কাজ করতেছে, ঠিক আছে, নট চাইল্ডের। যদিও চাইল্ড ক্লাসেরও কিন্তু আমি পাস করেছি কি, চাইল্ড ক্লাসের মধ্যে দিয়ে তিনটা আর্গুমেন্ট পাস করেছি, বাট সে প্যারেন্ট ক্লাসের ফাংশনকে এক্সিকিউট করতেছে। ঠিক আছে, এর পরের বার আমি এই যে চাইল্ড ক্লাসের যে আরেকটা র্যাঙ্ক সেটাকে ডিক্লেয়ার করছি এবং এখন সে চাইল্ড ক্লাসে আবার ফেরত আসলো। এরপরে আমি প্রিন্ট দিছি কি, চাইল্ড ক্লাসের তিনটা ইনফরমেশনকে আমি দেখতে চাই। এরপরে সে আমাকে এই যে চাইল্ড ক্লাসের তিনটা ইনফরমেশন প্রিন্ট করে দেখালো, তার মানে এখন আমি এই প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউশন দেখতে পেলাম। এখন মূল কথা হচ্ছে এটা, আমি এটাই বোঝাতে চাইলাম যে প্রথমবার প্যারেন্ট ক্লাসের ফাংশনকে, প্যারেন্ট ক্লাসের যে ইনিট ফাংশন সেটাকে সে প্রিন্ট করে দেখাইছে এবং পরের বার
চাইল্ড ক্লাসের যে নেট ফাংশন তাকে সে প্রিন্ট করে দেখাচ্ছে, যার কারণে আমি দুইবার দুই রকম ভ্যালু দেখতে পাচ্ছি, মানে দুইবার দুই রকম রেজাল্ট আসতেছে আমার জন্য। এখন এখানে আমি গতদিন আমি বলছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, গতদিন আমি বলছিলাম যে এখানে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে ইয়া করছে, ওভাররাইড করছে। যখন একই ফাংশন দ্বিতীয়বার আমি লিখছি কিন্তু আমার বিহেভিয়ার বা রেজাল্ট ডিফারেন্ট আসতেছে, তখন বুঝতে হবে যে চাইল্ড ক্লাস অলওয়েজই প্যারেন্ট ক্লাসকে ওভাররাইড করে, মানে চাইল্ড ক্লাসের প্রপার্টিজ প্যারেন্ট ক্লাসের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কারণ হচ্ছে সে অনেক কিছু এক্সটেন্ড করতে পারে। তাই এভাবে বলা হয় যে প্যারেন্ট ক্লাসকে অলওয়েজ চাইল্ড ক্লাস এক্সটেন্ড করে। যেমন রিয়েল লাইফ সিনারিওতে যদি দেখি, আপনার প্যারেন্টের ধরেন একটা বাড়ি আছে, তো কিন্তু আপনি কি করতে পারেন, আপনার তো বাড়ি অলরেডি, তার মানে আপনি প্যারেন্ট থেকে ইনহেরিট করে ফেলছেন। সো আপনি কি করতে পারেন, আপনি আরো বেশি কিছু করতে পারেন। তো আপনি এরপরে আপনি ধরেন আরো ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি আরো প্রপার্টিজ তৈরি করলেন, তার মানে হচ্ছে আপনার প্যারেন্ট ক্লাসের যা আছে তা তো আপনি অটোমেটিকই ইনহেরিট করেন, কিন্তু সেই সাথে আপনি নিজে যা করতেছেন সেটা আরো বেশি প্রপার্টিজ তৈরি করতেছে। তার মানে এখানেও ঠিক তাই হলো যে চাইল্ড ক্লাসের মানে প্যারেন্ট ক্লাসের যা ছিল চাইল্ড ক্লাস তাকে এক্সটেন্ড করছে, এবং এক্সটেন্ড করার ফলে সে একই রকম মেথডে লিখছে, বাট সে তার মেথডের রেজাল্ট একটু অন্যরকম আসতেছে, মানে এক্সটেন্ডেড রেজাল্ট আসতেছে। এজন্য বলা হয় যে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে ওভাররাইড করে। আর এখানে যেহেতু আমি ফাংশনকে ওভাররাইড করেছি, তার মানে এই কাজটাকে বলা হচ্ছে মেথড ওভার রাইডিং। কথাটা কি বোঝা গেছে? তার মানে সেম নামের মেথড বাট ডিফারেন্ট টাস্ক সে আমাকে প্রোভাইড করতেছে। কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলে ভালো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, তো আমি নেক্সট টপিকে চলে যাই। তো এর পরের টপিক হচ্ছে ভেরিয়েবল ওভাররাইডিং। তো দেখি ভেরিয়েবল কিভাবে ওভাররাইড করে। যেহেতু আমরা মেথড ওভাররাইডিং দেখে ফেলছি, সো আমি বুঝতেই পারতেছি যে যখন সেম নামের মেথড হয়, একাধিক মেথড হয় কিন্তু ডিফারেন্ট কাজ করে, তখন যদি বলা হয় মেথড ওভাররাইডিং, তাহলে এখন সেম নামের ভেরিয়েবল থাকবে এবং সে ডিফারেন্ট কাজ করবে। ঠিক আছে, সেম নামের ভেরিয়েবল হবে, একাধিক ভেরিয়েবল হবে, কিন্তু তার কাজটা বা ভ্যালুটা ডিফারেন্ট হবে। তো এখন দেখি কিভাবে করে এটা। ধরেন আমি একটা ক্লাস তৈরি করলাম প্যারেন্ট ক্লাস, এবং তার আন্ডারে আমি একটা চাইল্ড ক্লাস তৈরি করলাম যে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে বা এক্সটেন্ড করবে। এখন আমি প্যারেন্ট ক্লাসের ভিতরে আমি নেম নামে একটা ইয়ে নিলাম, ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অন্য ল্যাঙ্গুয়েজে যেটাকে ভেরিয়েবল বলি, এইখানে কিন্তু সেটাকে কি বলে, অ্যাট্রিবিউট বলে, অবজেক্টের অ্যাট্রিবিউট বলে। এতদিনে তো আমরা এটা বুঝেই ফেলছি, যত উইক থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি, না আমরা তো এটা এতদিনে বুঝে ফেলছি। তো মনে করেন এখানে এটা একটা অ্যাট্রিবিউট, বাট আমি ভেরিয়েবল বলতেছি আর কি, যেহেতু আমরা একটা অবজেক্টের ভেরিয়েবল হিসেবে এটা ধরি। তো এখন কথা হলো, এই নেমের ভিতরে আমি ভ্যালু একটা অ্যাসাইন করলাম, যাতে করে আমি প্রিন্ট করলে বুঝতে পারি যে আসলে কোন নেম আমাকে রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, দুই নেমের ভিতরে আমি দুই রকম ভ্যালু দেব, যাতে করে আমি বুঝতে পারি কোন নেম আমাকে রেজাল্টটা দিচ্ছে। আচ্ছা, তো এই নেমের ভিতরে আমি প্যারেন্টস নেম, এটার নাম দিলাম আমি প্যারেন্টস নেম। প্যারেন্টস নেম, এখন এখানে আমি একটা জিনিস, এটা অফ টপিক কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে দেখেন কোটেশনের ভিতরে না আমি একটা স্ল্যাশ দিছি, কোটেশনের ভিতরে আমি একটা স্ল্যাশ দিছি। কেন স্ল্যাশটা দিছি? আমি স্ল্যাশটা প্রিন্ট করতে চাই না, কিন্তু স্ল্যাশটা দিছি। পাইথনের একটা ইয়ে আছে, পাইথন ইভেন এটা ইয়েতেও আছে, আপনার জাভাতেও আছে এই জিনিসটা। তো আমি পাইথনের ক্ষেত্রে বলতেছি, পাইথনে আপনি যদি অ্যাপোস্ট্রফি এস দিয়ে যে কিছু লিখতে চান, মানে অ্যাপোস্ট্রফি হিসেবে কিছু দিতে চান, এটা কিন্তু আমরা জানি যে স্ট্রিং লিখতে গেলে আমার স্ট্রিং এর শুরুতে এবং শেষে কোটেশন দিতে হয়। আমার কথা শুনেন, হ্যাঁ, স্ট্রিং লিখতে হলে আমাকে একটা কোটেশন সাইন দিতে হয়, এরকম ঠিক না? কোটেশন সাইন আর অ্যাপোস্ট্রফি সাইন কিন্তু সিমিলার, ঠিক না? দেখতেই পাচ্ছেন কোটেশন সাইন এবং অ্যাপোস্ট্রফি সাইন সিমিলার। তো যখনই আমি এখানে কোটেশন সাইন দিয়ে দিছি, এরপরে যদি আমি কিছু লিখি না, এই অংশটুকু কালো দেখাবে। এই যে নেম ভেরিয়েবল যেরকম কালো, এই এই কোটেশনের পরের অংশগুলো কালো দেখাবে। কেন? কারণ হচ্ছে কম্পাইলার মনে করতেছে বা ইন্টারপ্রেটার মনে করতেছে কোটেশন এখানে শুরু এখানে শেষ, তার মানে আমার ভ্যালু হচ্ছে কি এতটুকু আমাকে স্ট্রিং এর ভ্যালু হিসেবে দেওয়া হচ্ছে। আসলে কি তাই? আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। আসলে আমি এটা অ্যাপোস্ট্রফি হিসেবে দেখতে চাই, কিন্তু কম্পাইলার এটা বুঝবে না। তো কম্পাইলারকে বোঝানোর জন্য কিছু একটা করতে হবে। ঠিক আছে, কম্পাইলারকে এটা যে শেষ না, আমার আরো কিছু আছে, এটা বোঝানোর জন্য একটা আমাকে স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, আমি যদি স্ল্যাশটা দিই, স্ল্যাশটা প্রিন্ট হবে না, কিন্তু স্ল্যাশটা দিয়ে সে বুঝবে যে এখানে এই অ্যাপোস্ট্রফিটা এটা আমাকে প্রিন্টের অংশ হিসেবেই দেওয়া হচ্ছে।
ঠিক আছে। এরপরে যদি আমি কোনো এই যে এটা অ্যাপোস্ট্রফি দিছি, সরি কোটেশন দিছি, মানে আমি আমার স্ট্রিং এর এন্ড বোঝানোর জন্য এটা দিছি। এখন মনে করেন এখানেও আমি একটা স্ল্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে, তাইলে কিন্তু আবার সে এটাকে লাস্ট হিসেবে ধরবে না। বুঝতে পারছেন? যতবার আপনি এরকম স্ল্যাশ দিয়ে কোনো একটা এরকম সিম্বল দিবেন ততবার সে এটাকে ধরে নিবে যে এটা আপনাকে প্রিন্ট করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, কম্পাইলার ধরে নিবে এটা প্রিন্টের অংশ, এবং এরপরে যে কোটেশন থাকবে সেটাকে সে এন্ড হিসেবে ধরবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখন তাহলে এই এই স্ল্যাশটা প্রিন্ট হবে না, আমরা আউটপুটে দেখবো এই স্ল্যাশ প্রিন্ট হবে না, বাট এই স্ল্যাশ আমাকে একটা কোটে অ্যাপোস্ট্রফি এস প্রিন্ট করতে হেল্প করবে। ঠিক আছে, তো আমি এটা নাম নিলাম। এরপরে আমি চাইল্ডের ভিতরে আমি এই নেম ভেরিয়েবলটা ইউজ করলাম, কিন্তু আমার ভ্যালু কি দিছি? ডিফারেন্ট ভ্যালু দিছি, ভ্যালু দিছি চাইল্ডস নেম। ঠিক আছে, তো এখানে আমি অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, এই কারণে আমি স্ল্যাশ একটা উল্টা স্ল্যাশ দিছি আর কি। তো এরপরে আমি ধরেন এরপর আমি কল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখন আমি কিন্তু আসলে যা করতেছি আমি সেই অনুযায়ী অবজেক্টের নাম দিছি। আপনি কিন্তু ধরেন না যে এখানে আমি কল করতেছি বলে আমি কল নাম দিছি। ঠিক আছে, এটা আমি আসলে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট কার আন্ডারে ক্রিয়েট করছি? চাইল্ডের আন্ডারে। তো আমরা তো এতদিনে বুঝে গেছি, যেহেতু আমরা ইনহেরিটেন্সের ক্লাস করছি, তারপর এখন আবার পলিমরফিজম করতেছি, তারপর এনক্যাপসুলেশনও মনে হয় করে ফেলছে নাকি। তো এর মধ্যে দেখেন কল কল অবজেক্ট ক্রিয়েট করে আমি কার আন্ডারে ক্রিয়েট করছি? চাইল্ডের আন্ডারে। তো সে কার প্রপার্টিজ অ্যাক্সেস করবে? চাইল্ডের যে ভেরিয়েবল সেটার প্রপার্টি, সেটা সে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু যেহেতু তার প্যারেন্ট আছে, প্যারেন্টের প্রপার্টিজ এর মধ্যে চাইল্ড আছে, সো এই চাইল্ডকেও সে অ্যাক্সেস করতে পারবে। ঠিক কি না? তার মানে সরি, এই নেমকেও সে অ্যাক্সেস করতে পারে, তার মানে দুই নেমকেই সে অ্যাক্সেস করতে পারবে। এখন সে কি কনফিউজড হবে যে সে কার নামকে আগে অ্যাক্সেস করবে? বলেন, আমরা নেম প্রিন্ট করতে চাইলে এখন সে কি এই নামকে আগে নেবে নাকি এই নামকে আগে নেবে? কি মনে হয়? বলেন কি মনে হয়? যদিও আমি রেজাল্ট দেখাই দিচ্ছি এখানে, সো আপনি সহজেই বুঝতে পারতেছেন যে সে চাইল্ডের নেমকে আগে প্রিন্ট করবে। কেন? কারণ সে প্রথমেই কল পাওয়ার সাথে সাথে কই যাবে? কল পাওয়ার সাথে সাথে এই পয়েন্টে যাবে, ঠিক না? যেহেতু কার আন্ডারে এটা কলকে ক্রিয়েট করা হয়েছে? চাইল্ডের আন্ডারে, সো সাথে সাথে সে চাইল্ডের কাছে যাবে, চাইল্ডের ক্লাসের কাছে যাবে। কিন্তু এই যে প্যারেন্ট আছে, প্যারেন্টে তো সে পরে যাবে, আগে সে কি করবে? প্যারেন্টে যতক্ষণ না কল দেওয়া হবে ততক্ষণ সে যাবে না। ঠিক আছে, যদিও প্যারেন্ট ইনফরমেশন লাগলে সে অ্যাক্সেস করতে পারবে। সে কি করবে? চাইল্ডের মধ্যে ঢুকবে, ঢুকার পর সে এই ভেরিয়েবলকে দেখতে পাবে। যেহেতু এই ভেরিয়েবলের নাম এবং যাকে যাকে এখানে কলের সাথে ইনক্লুড করা হয়েছে তার নাম সেম, সে কি করবে? সাথে সাথে এই জিনিসটা প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, এবং করছেও সে তাই। ঠিক আছে, আর আমি তো এখানে প্যারেন্টে যাওয়ার জন্য কোনো কল লিখি নাই। যদি আমি প্যারেন্টকে এখানে লিখতাম, যেমন আমি এই আগের এক্সাম্পলটাতে এখানে কিন্তু আমি প্যারেন্টকে কল দিছিলাম, আমি প্যারেন্টকে কল না দিলে কিন্তু প্যারেন্টের ফাংশনে সে যাইতো না। যদিও দরকার পড়লে সে প্যারেন্টের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে, কিন্তু প্যারেন্টকে কল না করলে সে প্যারেন্টের ইনফরমেশন অ্যাক্সেস করতে যাইতো না। ঠিক আছে, এখন আমি এই ভেরিয়েবলের মধ্যে এখন যেহেতু আমি প্যারেন্ট ক্লাসের ইনফরমেশনকে আমি অ্যাক্সেস করতে পারি নাই, না অ্যাক্সেস করতে পারি না, প্যারেন্ট ক্লাস ইনফরমেশনকে আমি কল করি নাই, যার কারণে সে নেমের ভিতরে যা লোড করা আছে চাইল্ড ক্লাসে সেই অংশটাই সে লিখছে। এখন আরেকটা ভাবে বলা যায়, চাইল্ড অলওয়েজ আপডেটেড, মানে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে অলওয়েজ আপডেটেড ভ্যালুটা আসবে। যেমন এটা আমি আগে লিখছি, মানে প্যারেন্ট ক্লাসের ইনফরমেশন আগে আসছে আর চাইল্ড ক্লাসের ইনফরমেশন পরে আসছে। এখন তাহলে নেমের ভিতরে আপডেটেড আছে কোনটা? যেটা পরে আসছে সেটা আপডেটেড না। তো আমরা প্রোগ্রামিং এর হিসাব অনুযায়ী যাইনি যে যে কোনো ভ্যালুকে যদি আমি পরে আপডেট করে ফেলি তাহলে পরের ভ্যালুটাই ঠিক থাকে। ঠিক কি না? ঠিক কি না বলেন? জি ম্যাম। কোনো ভ্যালুকে যদি আমি বারবার আপডেট করি, একদম লেটেস্ট ভ্যালুটাই ওই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকে। কেউ একজন বোধহয় হ্যান্ড রেজ করছেন, কে 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 চ্যাটে কি লিখছেন বলেন, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যদি ইম্পর্টেন্ট কিছু না হয় তাহলে ঠিক আছে, আমি পরের টপিকে যাচ্ছি। তো আমরা এভাবে তাহলে আমি বুঝলাম যে আপডেটের যে নেমের ভ্যালু সেটাকে সে প্রিন্ট করতেছে। ঠিক আছে, তাই প্যারেন্টের ইনফরমেশনকে সে আগে নিচ্ছে না। আর অবশ্যই প্যারেন্টের ভ্যালু আগে লিখছি আমরা, কারণ কি প্যারেন্ট না আসলে কি চাইল্ড আসে? অবশ্যই না। তাই আপডেটেড ভ্যালু আমি বলতে পারি এই যে লাস্টের নেম সেটাই হচ্ছে আমার আপডেটেড ভ্যালু। ঠিক আছে, এবার আসি, যদি আমি সত্যি সত্যি দেখতে যাই প্যারেন্ট ইনফরমেশনকে কেমনে দেখতে পাই। ঠিক আছে, দেখি একটু।
এখানে দেখেন এই যে আমি বললাম যে আপডেটেড ভ্যালুটা নেমের এই সেকেন্ড নেমের ভিতরে আপডেটেড ভ্যালু আছে, যার কারণে সেটা প্রিন্ট করতেছে। এটা কথা সত্যি কিনা আমি দেখি। এখানে আমি ঠিকই প্যারেন্ট ক্লাস লিখলাম এবং প্যারেন্ট ক্লাসের ভিতরে নেমের মধ্যে আমি প্যারেন্টের নাম লিখলাম, কিন্তু চাইল্ড ক্লাসের ভিতরে আমি আর নেমের এই ভ্যালুকে আপডেট করলাম না, ঠিক আছে। কিন্তু এখনো কিন্তু চাইল্ড ক্লাসের ভিতরে নেম আছে। কিভাবে আছে? কারণ চাইল্ড ক্লাসের ক্ষমতা আছে প্যারেন্টের ইনফরমেশনকে অ্যাক্সেস করার। তার মানে এই নেম কিন্তু চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারে, যদিও আমি এই চাইল্ড ক্লাসের ভিতরে এই নেমকে ডিক্লেয়ার করি নাই। বুঝতে পারছেন কথাটা? কথাটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন এখানে আমি নেমকে আমি এখানে ডিক্লেয়ার করি নাই, কিন্তু তবুও সে এই প্যারেন্ট ক্লাসের যে ভিতরে যেহেতু নেম অ্যাট্রিবিউটটা ডিক্লেয়ার করা আছে বা ইনফরমেশনটা সেভ করা আছে, সো এটা সে অ্যাক্সেস করতে পারবে। কেমনে পারবে? আমি কলকে কিন্তু চাইল্ডের ভিতরেই করলাম, এখন তবুও সে অ্যাক্সেস করতে পারবে। আমি কল ডট নেম দিলাম। এখন এই কলটা পাওয়ার সাথে সাথে মানে এখানে আমি যখন নেমকে দেখতে চাচ্ছি তখনই সে এই কল এই ক্লাসে যাবে, চাইল্ড ক্লাসে যাবে। যাওয়ার পর দেখবে চাইল্ড ক্লাসের ভিতরে আমি কিছু লিখি নাই, এটা পাস করে দিছি আমি, ঠিক আছে। এখানে আমি কোনো ইনফরমেশনই লিখি নাই। তখন সে কি করবে? সে যেহেতু তার কাছে এই নেম বলে কেউ নাই, সে কি করবে? প্যারেন্টের কাছে যাবে, যেহেতু সে প্যারেন্টের থেকে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে। সে প্যারেন্টের ক্লাসে যাবে, কাছে যাওয়ার পর দেখবে যে নেম বলে কেউ আছে, ঠিক আছে। তখন সে এই ভ্যালুটাই প্রিন্ট করে আমাকে দেখাবে। এই জন্য দেখাচ্ছে এটা হচ্ছে প্যারেন্টস এর নেম, ঠিক আছে। এটার ভ্যালু দেখাচ্ছে প্যারেন্টস নেম। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার হন নাই কেউ? এমন আছেন? আচ্ছা, ক্লিয়ার হলে তো খুব ভালো কথা। বলেন বলেন, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি পরের টপিকে চলে যাই, মেথড ওভারলোডিং। আচ্ছা, মেথড ওভারলোডিং বলতে আমরা বুঝি যে একই মেথড কিন্তু মাল্টিপল ওয়েজে তাকে কল করা যায়। হ্যাঁ, যদি একই মেথড যদি আমি ডিফারেন্ট আর্গুমেন্ট, মানে একটু আগে আমি বলছিলাম সিতে যেটা বলছিলাম যে যদি একই নামের, যেমন অ্যাড নামে আমি দুইটা ফাংশন তৈরি করলাম, বাট একটা ফাংশন আমি একটা ভেরিয়েবল পাস করেছি, সরি একটা প্যারামিটার বা একটা আর্গুমেন্ট পাস করেছি, আরেকটা অ্যাডের ভিতর দিয়ে আমি দুইটা পাস করাইছি, তো দুইটা কিন্তু দুই রকম ভাবে রিয়েক্ট করবে, দুইটা দুই রকম ভাবে আমাকে ফিচার্স দিবে বা রেজাল্ট দিবে। তো এখানেও ঠিক সেরকম যে একই মেথড, বাট তার মধ্যে আমি নাম্বার অফ আর্গুমেন্ট ডিফারেন্ট পাস করাবো, কখনো পাস করাবো, কখনো একটা পাঠাবো, কখনো দুইটা পাঠাবো। তো যেভাবে যে আমি এটাকে ইউজ করতে যাব, এটা ঠিক সেরকমই আমাকে রেজাল্ট দিবে সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। তো আমি আপনাকে সোজা সামারি বলে দিই। ওভার রাইটিং হচ্ছে যেখানে একই নামের মেথড বা দুইটা মেথড বা একাধিক মেথড আছে, সেটা হচ্ছে ওভার রাইডিং। আর ওভারলোডিং হচ্ছে যেখানে সেম নামেরই মেথড কিন্তু তার আর্গুমেন্ট সংখ্যা বিভিন্ন, দুইটার মধ্যে দুইটার ফোকাস ডিফারেন্ট। একটা হচ্ছে একই নামের মেথড একাধিক মেথড, আর একটা হচ্ছে একই মেথড বাট একাধিক সংখ্যক প্যারামিটার বা আর্গুমেন্ট আছে। কনফিউজ হবে না, কারণ এটা খুব আমার নিজেরই কনফিউশন হয়ে যায়। কেউ বলতেছেন কিছু? আচ্ছা, তো এখন মেথড ওভারলোডিং এর মধ্যে আমি একটা এক্সাম্পল দিই। আমি জিওমেট্রি নামে একটা ক্লাস নিলাম এবং সেটার ভিতর আমি কোয়াড্রিলেটার নামে একটা ফাংশন নিলাম বা মেথড নিলাম। তো আমি একটাই মেথড নিলাম কারণ এটা তো মেথড ওভারলোডিং করব। তো আমার কথা হচ্ছে একটাই মেথড থাকবে একই নামে, কিন্তু মাল্টিপল ওয়েতে তাকে কল দেওয়া যাবে। মানে কখনো একটা আর্গুমেন্ট থাকতে পারে, কখনো একাধিক আর্গুমেন্ট থাকতে পারে। এটাকে বলে ওভারলোডিং। সো আমি একটাই মেথড নিলাম, আমি কোয়াড্রিলেটার নামে একটা মেথড নিলাম এবং এটার মধ্যে দিয়ে আমি সেলফ তো বাই ডিফল্ট আমার থাকেই সব সময়। আর আমি এখানে স্ট্রাকচার নামে একটা অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল নিলাম এবং আমি এখানে নান পাস করালাম। কারণ কি, কখনো আমি এইটাকে ব্যবহার করতে পারি, কখনো নাও ব্যবহার করতে পারি, কখনো আবার অন্য কোনো ভ্যালু দিয়ে ব্যবহার করতে পারি। তাই আমি কোনো ভ্যালু এখানে সেট করিনি, ঠিক আছে। তাই আমি এটা ফ্লেক্সিবল রাখলাম, নাল পাঠাইলাম এটার মধ্যে দিয়ে। এখন কথা হলো আমি এটার জন্য বিভিন্ন রকম সিচুয়েশন ক্রিয়েট করি। বিভিন্ন সিচুয়েশন মানে বিভিন্ন কন্ডিশন ক্রিয়েট করতেছি। কন্ডিশন ক্রিয়েট করতেছি কিভাবে? আমি দিচ্ছি এখানে কন্ডিশন যে ইফ স্ট্রাকচার ইকুয়াল স্কোয়ার। আমি যদি স্ট্রাকচারের ভ্যালুর মধ্যে স্কোয়ার পাস করাই, তাহলে আমি প্রিন্ট করাতে পারবো কি এই কথাটা প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? দিস ইজ আ, এখানে স্ট্রাকচারের যে ভ্যালু পাবে সেটা প্রিন্ট করবে। আর যদি আমি কন্ডিশন চেঞ্জ করি, আমি স্ট্রাকচারের মধ্যে রেক্টেঙ্গেল পাই, তাহলে সে এই কথাটা প্রিন্ট করবে। আর যদি
কোনো ভ্যালু আমি পাস না করাই, স্ট্রাকচারের মধ্যে আমি কোনো ভ্যালু পাস না করি, তাহলে আমাকে প্রিন্ট করবে নট আ স্ট্রাকচার। ঠিক আছে, এখন আমি একটু বলতে চাই এখানে, যেহেতু পাইথনে অনেকেই নতুন, এখানে দেখেন প্রথম কন্ডিশন ইফ দিয়ে দিছি। আমরা সি তে কি জানি, ইফ এলস ইফ এলস, কিন্তু সরি সি তে আমরা এটা জানি। এখন পাইথনে এটার সাথে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে এই এলিফ। এটা কনফিউজ হবেন না, এটা হচ্ছে এলিফ, এলস এর এসিটা বাদ এখানে। ঠিক আছে, আগে আমরা ইউজ করতাম এলস ইফ, বাট এখানে আমরা ইউজ করতেছি এল ইফ। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, ইফ এর পরে আমরা ব্র্যাকেট দিতাম, যে সেই ব্র্যাকেট এখানে আমাদের দিতে হয় না। আমি আগেই বলছি যে যত জায়গায় যত কার্লি ব্রেসেস আমরা ইউজ করতাম, বা কার্লি ব্রেসেস, এখানে অবশ্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম, সেই ফার্স্ট ব্র্যাকেট দরকার হয় না, বাট আপনি যদি দেন কোনো সমস্যা নেই। ইভেন একাধিক কন্ডিশন যদি আমরা ইফ এর মধ্যে পাস করি, তাহলে তো অবশ্যই ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে। আরেকটা কথা আমি বলছিলাম যে যেখানে ব্র্যাকেট লাগবে সেখানে কোলন ইউজ করি আমরা, কোলন। এবং কোলন দেওয়ার পর আপনি যদি একটা এন্টার দেন, এখানে এন্টার দিলে ডিরেক্টলি আপনার লাইন এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আপনি যদি এটা মুছে দিয়ে এদিকে নিয়ে আসেন ব্যাকে, তাহলে কিন্তু এটা এরর দিবে। ঠিক আছে, এটা এক ধরনের ব্র্যাকেটের কাজ করে, যে আমার এখানে একটা ব্র্যাকেট আছে, মানে এই সেন্টেন্সটা, এই স্টেটমেন্টটা আমার এই ইফ এর আন্ডারে কাজ করতেছে, এটা বোঝার একটাই উপায়, এই যে ইন্ডেন্টেশন। ঠিক আছে, তো এটা আমরা মুছতে পারবো না, মুছলে এরর হবে। ঠিক আছে, আচ্ছা যদি আমার একাধিক সেন্টেন্স থাকে, এখানে একাধিক স্টেটমেন্ট থাকে, তাহলে আমি এন্টার বারবার দিয়ে এটা নিচে নিচে লিখতে থাকবো, কিন্তু আমরা লেফট সাইডে আসবো না। ঠিক আছে, আচ্ছা এবার এলিফ এর কথা যেটা আসলাম, এলিফ মানে হচ্ছে এলজিফ। যখন আমাদের দুই এর বেশি কন্ডিশন থাকে, তখন আমরা এরকম এলজিফ ব্যবহার করি, কিন্তু পাইথনে আমরা এলিফ ব্যবহার করি। এবং অ্যাজ ইউজুয়াল লাস্টের স্টেটমেন্টে আমাদের কোনো কন্ডিশন থাকে না, কারণ লাস্টের কন্ডিশন এটাই বোঝায় যে সব কন্ডিশন ফেল হয়ে গেছে। তো এরপরে যেটা হওয়ার কথা, সব কন্ডিশন ফেল হয়ে গেলে সেটাকে আমরা এলস হিসেবে ধরি। তো এখানে আমার স্ট্রাকচারের ভ্যালু স্কোয়ার হলে একটা প্রিন্ট করবে, স্ট্রাকচারের ভ্যালু রেক্টেঙ্গেল হলে আরেকটা প্রিন্ট করবে, এবং যদি স্ট্রাকচারের কোনো ভ্যালুই না থাকে, তাহলে অন্য কিছু একটা কথা প্রিন্ট করবে। এটা হচ্ছে আমার লজিক। এখন সিম্পল লজিক। তো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং আমি জিওমেট্রির মধ্য দিয়ে, আচ্ছা আমি অবজেক্ট, আমরা জিওমেট্রির মধ্য দিয়ে, আমি জিওমেট্রির মধ্যে কোনো ভ্যালু পাস করাই নাই। হ্যাঁ সরি, আমি জিওমেট্রির জন্য আমি একটা অবজেক্ট ক্রিয়েট করালাম। এখন আমি এখানে ভ্যালু পাস করাতে পারতাম, আমি পাস করাইনি। আমি কি করছি, কোঅর্ডিনেটর ফাংশনের মধ্যে আমি ভ্যালু দিলাম, ভ্যালু স্কোয়ার দিলাম, তার মানে আমি এখানে না না নাই, তার মানে আমি একটা ভ্যালু পাইছি। তাহলে কোন কন্ডিশনটা প্রিন্ট করবে? প্রথম কন্ডিশনটাই সে দেখতেছে যে স্কোয়ারের ভ্যালু সে, মানে সরি স্ট্রাকচারের ভ্যালু সে স্কোয়ার পেয়ে গেছে। তো এখন তাহলে এই লাইনটা প্রিন্ট করবে, সিরিয়াসলি এই লাইনটা প্রিন্ট করছে, দিস ইজ আ স্কোয়ার। এখন যদি আমি ভ্যালু না দিতাম, মানে এই কথাটা যদি সত্যি হতো, স্ট্রাকচার ইকুয়াল টু নান, মানে কোনো ভ্যালু দিই নাই, তাহলে কোন কোন কন্ডিশনে যাইতো? যাইতো কি এই কন্ডিশনে যাইতো, নট আ স্ট্রাকচার। তাহলে দেখেন আমি যদি ভ্যালু না পাস করাই, তাহলে সে প্রিন্ট করতেছে নট আ স্ট্রাকচার, মানে আমার এই ফাংশনে কাজ করতেছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট পাস করে আমাকে শো করতেছে, কিন্তু ফাংশন কিন্তু একটাই কাজ করতেছে। তো এই জিনিসটার নামে হচ্ছে মেথড ওভারলোডিং। কথাটা ক্লিয়ার? এবার ম্যাম একটা কথা ছিল, বলেন। ম্যাম ওইখানে বলছে ফাংশনের পর যে ইন্টার দিলে, কোলন দেওয়ার পর যে স্পেসটা, ওটা কাটলে এরর দিবে। এছাড়া কি কোনো ওয়ে আছে ওই স্পেসটা ব্যাক না করে? আমি সাপোজ আমারটা যদি স্পেসটা কেটে গেল প্রিন্ট আগে, আচ্ছা সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো সিম্বল বা অন্য কিছু ইউজ করি, সেক্ষেত্রে এরর আচ্ছা আমি আমি আমাকে আসবে না। আমাকে এরকমই দেয়, ইন্ডেন্টেশন এরর দেয় যদি আমি ইন্ডেন্টেশন ফলো না করি। এখন অনেকে ওই যে কেউ কেউ বলতেছিল তাকে নাকি দেয় না, কিন্তু আমি এরকম দেখি নাই। আমি দেখছি যে আমি যদি এই সিনট্যাক্স, এই স্ট্রাকচার মেনটেন না করি, এটা সিরিয়াস, এটা যদি মেনটেন না করি, তাহলে আমাকে ইন্ডেন্টেশন এরর দিবেই। আর এটা যদি আমি স্কিপ করি, তাহলে আপনি দেখেন এই ডেফিনেশনের ভিতরে, মানে এই যে সরি এই ফাংশন, এই ফাংশনের ভিতরে আপনি আছেন, কিন্তু আপনি ইফের ভিতরে নাই, এটা মিন করে পাইথনে। এছাড়া অন্য কোনো রাস্তা আমি কখনো অ্যাপ্লাই করে দেখি নাই, সো আমি জানি না। কিন্তু আমাকে ওই যে কেউ কেউ নাকি বলতেছিল, আমি জানি না, আমি করে যেতে দেখি নাই, এটা আমি বলতে পারি না যে আসলে এটা কি পসিবল কিনা। আমি জানি যে পাইথন এই ইন্টিগ্রেশন সিরিয়াসলি মেনটেন করে। জি ম্যাম। আচ্ছা আর কিছু বলার আছে থাকলে বলেন, আজকে আমার লেকচার এতটুকুই। আর অলরেডি আমি ম্যাম রানিং আউট টাইম বলতেছে, বলেন। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম এলিফ বলতে এখানে মানে কি বোঝায়? এলস মানে তো এলজিফ, মানে এটা এলজিফ, এলিফ মানে হচ্ছে এলজিফ। এখানে মানে আমরা সি তে যেটা এলজিফ জানতাম, সেটা এখানে হচ্ছে আমার এলিফ। মানে আমরা ও এখানে এলজিফ টেক্সট কাজ করতেছে না, এলজিফ লিখতাম, যে সেটাকে এখানে পাইথনে বলবে যে এল ইফ। ঠিক আছে, আর ঠিক আছে। সবগুলোর জন্য এরকম স্পেস মেনটেন করতে হবে।
এবং লাস্টে এলস এর জন্য কোনো কন্ডিশন থাকবে না, কারণ আমরা তো এলস এ তখনই যাই যখন আমার সব কন্ডিশন ফেল হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু বলার থাকলে বলেন, না তো অলরেডি আমাদের লেকচার শেষ। ম্যাম আমাদের গত দুইটা উইকের কুইজ গুলার দেখলাম ম্যাম অ্যান্সার, সরি ম্যাম, রেজাল্ট দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখন দেখি ম্যাম আর শো হ্যাঁ, করতেছে না, এটা কি শো করবে না, কারণ হচ্ছে আমি অলরেডি না শো করতেছে না, কারণ হচ্ছে অলরেডি এখনো সুযোগ আছে ওগুলা অ্যাটেম্প্ট নেওয়ার। এই কারণে যখন অ্যাটেম্প্ট নেওয়ার সুযোগ থাকবে তখন আর রেজাল্ট দেখা যাবে না, অ্যাটেম্প্ট নেওয়ার সুযোগ শেষ হয়ে গেলে তখন রেজাল্ট দেখা যাবে, এটা হচ্ছে কারণ। ম্যাডাম বলেন বলেন। ফোরাম নিয়ে ম্যাডাম ফোরাম হচ্ছে আমি মানে সবার আগে ডিসকাশন করেছিলাম তো হচ্ছে আমারটা মানে পোস্ট হয়েছে হচ্ছে 11:30টার দিকে, তো 2বার পোস্ট হয়েছে, মানে এটা কি প্রবলেম? এটা কি সার্ভারের সাথে না যোগাযোগ হয়তো বা করবো? এন্টার 2বার পড়ে গেছিল, মানে পোস্ট অপশনে যদি 2বার ক্লিক করে তাহলে হয়তো পারে এটা হইছে আর কি, তো ইটস নট আ বিগ মানে ডিল। আমি 6:30টায় দিয়েছি, আমারটা 11:30টায় মানে পোস্ট হয়েছে, মানে আর যারা পরে দিয়েছে তাদের ম্যাম এটা 2বার ক্লিক করার জন্য না, আমার একটা প্রবলেম হয়েছিল, অনেকক্ষণ সার্ভার লোডিং হচ্ছে, যখন এটা পোস্ট হয়েছে দেখি 3বার পোস্ট হয়ে গেছে। হ্যাঁ ওই তো বারবার আপনি টিপ দিয়েছেন, বাট ওটা সে নিচ্ছে, কিন্তু হয়তো বা লোডিং এর কারণে আপনি বুঝতে পারেন, লোডিং দেখতে হতো আপনি বুঝতে পারেন যে পোস্ট হয়েছে, এই আর কি, এগুলা কোনো ব্যাপার না। আর যদি মনে করেন যে এক মিনিট ম্যাম এটা তো ডিলিট করা যায় হ্যাঁ এটা ডিলিট এগুলা। করা যায়, আমি এটাই বললাম যে যদি মনে করেন যে আপনি কখনো দেখছেন যে আপনার একাধিকবার পড়ে গেছে, আপনি ডিলিট করে দেন একটা। এটা খুব বিরক্তিকর যে একই পোস্ট বারবার দেখলে, এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার কি, এটার জন্য আমি এটার জন্য কিন্তু আপনি বেশি নাম্বার পান না, বরং আপনার রেজাল্ট এভারেজ হয়ে যায়। বুঝতে পারছেন, দুইটা খারাপ পোস্ট করার ফলে আপনার ডাবল ক্ষতি হয়েছে। বুঝতে পারছেন, যদি দুইটাই ভালো পোস্ট দিতেন ডিফারেন্ট, আমি সাধারণত এই জন্য এটা করি, আমি কখনোই একই পোস্ট স্টুডেন্ট যদি ভুল করে বা ইচ্ছাকৃত ভাবে 2বার করে, আমি 2বার নাম্বার দিই না, কারণ এতে করে স্টুডেন্টের নাম্বার অর্ধেক হয়ে যায়, এভারেজ হয়ে যায় দুইটার, 10-এর ভিতরে 20-এর ভিতরে আপনি এভারেজ একটা মার্কস পান দুইটাকে ভাগ ম্যাম করে। ডিলিট অপশন খুঁজে পাই না তো, ডিলিট আছে পোস্ট ফোরাম ডিলিট এক দিতে পারি ঘন্টা না। পরে ডিলিট করা যায় না, 1 ঘন্টার মধ্যে ডিলিট করতে হয়। ও তাহলে আর কি করা, তাহলে আর কি ম্যাম 6টার সময় পোস্ট দিয়েছি, 11:30টায় পোস্ট হয়েছে, এখন কিভাবে কি করবো? তাতে হয়েছে কি, 2বার আমি হচ্ছে। বলছি কিছু হয়েছে, কোনো সমস্যা হয়েছে? অনেকেই 14বার করে পোস্ট দেয়, আমি কিছু বলি না, বাট আমি নাম্বার দিই না, আমি একটাতেই নাম্বার দিই। তবে যদি এমন এটা একটা কনফিউশন ক্রিয়েট না করাই ভালো, আমি বলবো আপনি সাবধান থাকবেন, এই আর কি। তবে 2বার পোস্ট, একই জিনিস 2বার পোস্ট করে কোনো ফায়দা নাই, এটা আমি বলে দিলাম আর কি। হ্যাঁ ম্যাম, ম্যাম আরেকটা টপিক হয়েছে, আপনি বলছিলেন যে যারা ফার্স্ট টাইম সাবমিট করবে তাদেরটা আগে শো করবে দেন পরে শো করবে, কিন্তু ম্যাম আমি পরে অনেকদিন পর আবার ফোরামে গিয়ে দেখলাম যে ম্যাম ওই যে যারা ম্যাম 29 তারিখে করছে তাদের পরে তাদের আগে ম্যাম 31 তারিখে যারা করছে তাদেরটা শো করতেছে। না এটা হচ্ছে আপনি সিকোয়েন্স করে দিয়েছেন, আপনি ওল্ডেস্টটা আগে দেখা শুরু করছেন, এজন্য এরকম হয়েছে। আপনার একটা সেটিংস আছে, আপনি নিউয়েস্ট এবং ওল্ডেস্ট দুই ভাবে করতে পারেন, ম্যানেজ করতে পারেন। তো আমি ওই সবসময় ওল্ডেস্টটা আগে দেখি, নিউয়েস্টটা পরে দেখি, আমি ডেট দেখেই নেই, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এই আর কি, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, আর কিছু বলা থাকলে দ্রুত বলে ফেলেন, আমার টাইম হঠাৎ করে হয়তো বা মিটিং এর টাইম শেষ হয়ে যাবে। তাহলে কি মিটিং শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আর কুইজ গুলা দিয়ে ফেলেন। আমি দেখছি টাইম বাড়ার কারণে অনেকেই কুইজ দেওয়ার ব্যাপারে উদাসীন হয়ে গেছে, বাট কোনো কোনো সময় এমন হইতে পারে কুইজের টাইম আগায় যেতে পারে, মানে সরি আমি যেটা পিছাইছি সেটা আগাবো না, বাট পরের থেকে কিন্তু আমি আর এত সুযোগ দিব না, এটা আমি বলে দিচ্ছি আর কি। কারণ এটা একটা বাজে অভ্যাস যে আপনি টাইম বাড়ছে দেখে আপনি উইকের কাজ শেষ করতেছেন না। আপনার নিজের ভালোর জন্য ডিসিপ্লিন থাকা উচিত, কারণ একই পড়া পড়ে ফেললেন, কুইজ দিয়ে ফেললেন, এটা সুবিধা। ঠিক আছে, অবশ্য আমি গত উইকে কোনো কুইজ দেই নাই, ফোরাম দিছিলাম। তো অনেকে, আর আমি বলবো যে সবাই ফোরাম অ্যাটেম্প নেন, অনেকেই ফোরাম অ্যাটেম্প নেন না, এটা কিন্তু ক্ষতিকর। কিন্তু ফোরামে 10 মার্কস করে আছে, এটা খামখেয়ালি করে আপনি মিস করতেছেন নাম্বারটা। আপনি যদি 2-3ও পান, অনেক সময় এটাও হেল্প হয় একটা গ্রেডিং বাড়াতে। ঠিক আছে, তো আমি সবাইকে এনকারেজ করবো, সবাই কোনো স্টেপ বাদ দিবেন না। আমি তো লিখে দেই যে কোথায় আপনার মার্কস আছে, যেই ফোরামে মার্কস নেই আমি লিখে দিই এখানে কোনো মার্কস নেই, আর যে ফোরামে মার্কস আছে আমি বলে দিই যেখানে মার্কস আছে সবাই অ্যাটেম্প নেন। ঠিক আছে, তো আপনি কেন শুধু শুধু মার্কসটা হারাবেন খামখেয়ালি করে? ঠিক আছে, তো আমি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।